আজকের গল্পটি কবি কক্ষ বাগেটসের প্রথম এপিসোড। আজকের গল্পটি অধীশ মিশ্রের লেখা বিষের ঘর গুপ্ত রহস্য। কবি এবং গল্পকার অধীশ মিশ্রের জন্ম এবং বেড়ে ওঠা কলকাতা শহরেই। কিশোর বয়স থেকেই লেখালেখির প্রতি তার চরম আকর্ষণ, আর এই আকর্ষণের বশেই লেখক লিখেছেন বেশ কিছু ছোট গল্প আর কবিতা। এছাড়া লেখকের দুটি একক গ্রন্থ প্রকাশিত হয়েছে, একটি কবিতাগুচ্ছ ক্যালাইডোস্কোপ আর কাহিনীগুচ্ছের নাম 21 রঙের রামধনু। আজকের গল্প নিউ ভারত সাহিত্য কুটির থেকে প্রকাশিত। তাহলে চলুন সাহিত্য রসে ডুব দেওয়া হোক। ঠান্ডাটা জব্বর পড়েছে। এদিকে ঠান্ডা ভালোই পড়ে, তবে এবার যেন একটু বেশি পড়েছে। শরীরটাও বিশেষ ভালো নেই। বয়সটা এবার সত্যি যেন বেশ কাবু করে ফেলেছে। তবু উপায় নেই, আর ফেলে রাখা যাবে না। বিপদ শিয়রে, কিছু না করলে এক্ষুনি সব নষ্ট হয়ে যাবে। ভয় আর আশঙ্কা ভীষণ ব্যাকুল করে দিয়েছে। নিজের পাপের ভাগ কোনোভাবেই নিজের বুকের পাঁজরদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। আপাতমস্তক মুড়ে রেখেও ঠান্ডাকে রোখা যাচ্ছে না। যা করার আজ রাতেই করে ফেলতে হবে। ওটা নেহাত এখানে পাওয়া যায় না, তাই অপেক্ষা করতে হচ্ছে বাইরে থেকে আসার। দিনের আলোয় আনা যাবে না, হইচই পড়ে যাবে। তাই এই রাতের অন্ধকারের আশ্রয় নেওয়া। খবর এসে গেছে পাঞ্জাবি মোড় পেরিয়েছে, আর বড় জোর 2 ঘন্টা, তারপর ঠাকুর রামকৃষ্ণের ভরসা। মাটির জিনিস মাটিতেই যাক। তবু এইটুকু দেখে যেতে পারলেই শান্তি যে চাবি সঠিক হাতে পড়েছে। নতুন অফিসটা বেশ পছন্দ হয়েছে সমরেশের। দোতলা বাড়িটা অবশ্য বেশ পুরানো। ঘরটা পেয়েছে আবার তার চিলে কোঠায়। ভাড়াটাও বেশ বেশি, মাসে 3,500 টাকা। যতীনই খোঁজ দিয়েছিল। বাড়িওয়ালা নাকি প্রথমে 5,000 চেয়েছিল। যতীন অনেক সাধ্য সাধনা করে 3.5 রাজি করিয়েছে। গুরু, এমন প্রাইম লোকেশনে অফিস পাওয়া আর প্রথম ম্যাচে সেঞ্চুরি মারা দুটো একই ব্যাপার। এ সুযোগ হাতছাড়া করলে পরে কিন্তু পস্তাতে হবে, তোমাকে বলে দিচ্ছি। বিরাট কোহলির বিরাট ভক্ত যতীনের সেঞ্চুরির লোভ সামলাতে সমরেশও পারে না, তাই ঘরটা নিয়েই ফেলে। সত্যি সত্যি বেলেঘাটার এরকম জায়গা প্রাইম লোকেশনই বটে। আর মাসে 3,500 টাকা ভাড়া তো জলেরই দর। বাড়িওয়ালাকে ভালো বলতে হবে। কোনো সেলামি বা 6 মাসের অ্যাডভান্স কোনো কিছুই নেয়নি। এমনিতে বিজয়বাবুর এলাকায় সুনাম আছে। স্কুল মাস্টার ছিলেন, অবসর নিয়েছেন বছর 2 হলো। নিজেরই বাড়ি, তবে সংস্কারের অভাবে বেশ জীর্ণ দশা। আর সংস্কার করবেনই বা কীভাবে? প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটির টাকার সিংহভাগই তো চলে গেছে একমাত্র মেয়ে সর্বাণীর বিয়েতে। এখন বিজয়বাবুর শুধু কর্তাগিন্নির সংসার। বরাবরের নির্লোভ আর মিতব্যয়ী মানুষটার খাই কম, তাই খরচও কম। গোটা 5 টিউশনি করেন, তবে তা সময় কাটানোর তাগিদেই বেশি, রোজগারের জন্য নয়। নিজেরা নিচের তলায় থাকেন। দোতলাতে ভাড়া থাকে আর একটা পরিবার, স্বামী স্ত্রী আর একটা বাচ্চা মেয়ে। স্ত্রী সোমার বয়স বেশ কম। স্বামী পলাশ গাড্ডা গোড্ডা চেহারার। স্ত্রীর থেকে এক নজরে দেখলে বয়সে খানিক বড় লাগে। বাচ্চাটা খুব মিষ্টি, বছর 3 বয়স। নাম তুলি, ভালো নামটা জব্বর, অহিঞ্চিতা।
তার মুখে আধো আধো বুড়িতে পাকা পাকা কথাগুলো শুনতে বিজয়বাবুরা কর্তাগিন্নি দুজনেই খুব পছন্দ করেন। পলাশ কথা কম বলে, সাত সকালে বেরিয়ে যায় আর অনেক রাত্রে ফেরে। ওকে দেখাও যায় খুবই কম। সোমা চটপট দিনের কাজ মিটিয়ে তুলিকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিজয়বাবুদের সাথেই থাকে, তারপর ওপরে উঠে যায়। এভাবেই চলছিল। তারপর একদিন বিজয়বাবুর মনে হলো চিলেকোঠার ঘরটা ভাড়া দিলে কেমন হয়। সেই মতো কাগজে বিজ্ঞাপন দেন। এলাকার কিছু ছেলে যারা ছোটোখাটো জমি বাড়ির দালালির সাথে জড়িত তাদেরও বলে রাখেন। সমরেশ আর যতীন ছোটবেলার বন্ধু। বয়সে যতীন বছর দুয়েকের বড়, কিন্তু তাতে তাদের হরিহর আত্মা হয়ে ওঠাতে কোনোদিন কোনো বাধা হয়নি। দুজনের বাড়ি পাশাপাশি, শিয়ালদা বঙ্গবাসী কলেজের ঠিক পাশে। যতীনের মা ওর ছোটবেলায় যক্ষায় মারা যান। যতীনের বাবা স্ত্রীকে খুব ভালোবাসতেন। এই অকাল মৃত্যুর শোক সামলাতে পারেন না। বাড়িতে থাকতো যতীনের পিসি। পিসির বিয়ে হয়েছিল, কিন্তু এক মাসও ঘর করতে পারেননি। বর শুধু পাড় মাতালি নয়, ভীষণ রকমের লম্ফটও বটে। ফুলশয্যার রাতেই লালবাতির পাড়ায় রাত কাটায়। আবার পরদিন সকালে টলতে টলতে এসে সেটা আবার বড়াই করে স্ত্রীকে বলে, এ হেনবরের সাথে তো আর ঘর করা চলে না। কোনো রকমে 2-4 দিন কাটিয়ে সব কিছু নিয়ে দাদার কাছে চলে আসে। দাদাও বুকে জড়িয়ে ধরে। স্ত্রীর মৃত্যুর পর এই পিসির হাতেই এক সকালে যতীনকে সঁপে দিয়ে যতীনের বাবা বাড়ি থেকে বেরিয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়। আর কখনো কোনো খোঁজ পাওয়া যায় না। অগাধ সম্পত্তি, স্থাবর অস্থাবর, ব্যাংকের আমানত, কোম্পানি শেয়ারের কাগজ সব মিলিয়ে মাসের আমদানি এমন যে পিসি ভাইপোর পায়ের ওপর পা তুলে গোটা জীবন চলে যাবে। পিসি ভাইপোকে আঁকড়ে ধরে তার একাকিত্বের নিষ্কৃতি স্বরূপ করে নেয়। ছোট যতীনও পিসির মধ্যে তার মাকে খুঁজে পেতে প্রবল চেষ্টা করে, যে মায়ের কথা তার প্রায় মনে পড়ে না। আর পায় পাশের বাড়ির সরমা জেঠুমা, অর্থাৎ সমরেশের মাকে। সমরেশের ক্লাসেই পড়তো যতীন। অবশ্যই দুবার হোঁচট খেয়ে, আর সেই সুবাদে ক্লাসের ফার্স্ট বয় সমরেশের বাড়িতে তার আনাগোনা লেগেই থাকতো। মা মরা ছেড়ে যতীনের মুখটা খুব মিষ্টি, চোখ দুটো ভাষা ভাষা, আর এই দুটোই ছিল সরমার দুর্বলতার কারণ। কালে কালে এমন হলো যে যতীন নিজের বাড়িতে কম আর সমরেশের বাড়িতে বেশি থাকতে লাগলো। যতীন হয়ে উঠল একেবারে এক বৃন্তে দুটি কুসুম। সমরেশ ক্রিমিনাল সাইকোলজিতে মাস্টার্স করে পড়াশোনায় ইতি টানল, আর যতীন কোনো রকমে টেনে টুনে পাস কোর্স গ্র্যাজুয়েট হলো। তারপর একটা ঘটনা ঘটল। যতীনের পিসি বাথরুমে স্নান করতে গিয়ে পিছলে পড়ে যায়, মাথায় সাংঘাতিক চোট পায়। 2 দিন কোমায় থেকে নিঃশব্দে পৃথিবীর মায়া কাটিয়ে শান্তির ধামে রওনা দেন। পিসিকে সে কোনোদিনই ভালোবাসেনি। বাতিগ্রস্ত খিটখিটে দজ্জাল মিনতিকে পাড়াতেও কেউ একটা ভালো চোখে দেখত না। যাই হোক, পিসির মৃত্যুর পর যতীন শুধু রাত্রে নিজের বাড়িতে যেত, বাকি দিনটা সমরেশের সাথে ছায়ার মতো লেগে থাকত। যতীনের অগাধ সম্পত্তি আর সমরেশের সচ্ছলক্ষম অবস্থা। বাবা উচ্চপদস্থ সরকারি কর্মী, মাস গেলে মোটা বেতন, সচ্ছলতা না এসে আর পারে। সুতরাং খাওয়া পড়ার চিন্তা দুজনের কারোরই নেই। হয়তো অন্য কেউ হলে এভাবেই কাটিয়ে দিত, কিন্তু এরা হলো সমরেশ আর যতীন। মেদামারা অর্কমন্য জীবন বা নিয়মের বাঁধনে বাঁধা 10টা-5টা জীবনের মতো কোনোটাই এদের ঠিক পছন্দের নয়। যা কিছু সহজে ব্যাখ্যা করা যায় না, তার প্রতি দুজনের দুরন্ত কৌতূহল। কলেজে পড়ার সময় পাড়ার মন্দিরের প্রণামীর বাক্স থেকে টাকা চুরির যাওয়ার ব্যাপারটা সমাধান করে তাক লাগিয়ে দিয়েছিল সমরেশ। সবার চোখে মুখে প্রশংসা ফুটে উঠেছিল। সমরেশের বাবা দেবাশিস বাবু চোখ ভর্তি টলটলে জল নিয়ে সবার সামনেই 2 ছেলেকে, হ্যাঁ, যতীনকে দেবাশিস বাবু নিজের ছেলে বলেই ভাবেন। তো যাই হোক, সেদিন সমরেশের বাবা 2 ছেলেকেই জড়িয়ে ধরে বলে ওঠেন, নিজের কথা তো সবাই ভাবে, কিন্তু
নিজের ক্ষুদ্র স্বার্থের গণ্ডের বাড়ি বেরিয়ে 10-এর কাজের প্রাণের ঝুঁকি নিয়ে যে করে সেই তো প্রকৃত মানুষ। আমি যে কত খুশি হয়েছি তা আমি বলে বোঝাতে পারবো না। আমি ঘোষণা করছি, কাল মন্দিরের প্রসাদের খরচ আমি দেব। সেদিন প্রসাদের খরচ তিনিই দিয়েছিলেন, তাই পরদিন সবাই প্রসাদে শুধু পেয়ারার কুচি আর গুজিয়া পেয়েছিল। দেবাশিসবাবু নিজের হাড়কেপ্পন নাম সার্থক করেছিলেন, তবে শর্মাদেবী তার পরদিনই পাড়া ঝেঁটিয়ে সবাইকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে লুচি মাংস খাইয়ে শুধু মুখ রক্ষাই করেননি, নিজের অন্নপূর্ণা নামটারও মান রেখেছিলেন। তবে এখন সমরেশের ভাবলে বেশ হাসি পায়। রমেশবাড়ি রহস্যের সমাধান করতে তাকে মোটেও প্রাণের ঝুঁকি নিতে হয়নি, খুব সহজেই সমাধান করেছিল। তবু তখন বাবার অতিরঞ্জিত প্রশংসা শুনতে শুধু ভালোই লাগেনি, বেশ অহংকারও হয়েছিল। নিজেকে জুনিয়র শার্লক ভাবতে শুরু করে দিয়েছিল। নিজের ক্রিমিনোলজি নিয়ে আরও পড়াশোনা যে এত জলদি কাজে লেগে যাবে তা সে ভাবতেই পারেনি। তখনই নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেলে সমরেশ। ছোটবেলা থেকে শয়নে স্বপনে ফেলুদা, ব্যোমকেশ, হোমস, কিরিটি, মাই বরদাচরণ তাকে অনুপ্রেরণা জুগিয়েছে, আর প্রণামী রহস্য উদ্ঘাটন সব বাধা সরিয়ে দিয়ে তার রাস্তা পরিষ্কার করে দিয়েছে। ডিটেকটিভ এজেন্সি তো খুলবেই, রহস্যই হবে তার জীবন, জীবিকা। যতীনকে বলতে সেও এক পায়ে খাড়া, কোনো বাধাই রইল না। ওই রহস্যের সূত্র ধরেই পাড়ার প্রতীকদা, যে কিনা মুচিপাড়া থানার ছোটবাবু, ছোটোখাটো দু একটা কেসের ব্যাপারে ওদের সাহায্য নেয়। বলতে গেলে ওদের জন্যই খুব তাড়াতাড়ি কেসগুলোর নিষ্পত্তি হয়। ওদেরও নাম ডাক বাড়ে, আবার পুলিশের মহলে ওদের প্রতি সম্ভ্রমও বাড়ে। একদিন প্রতীকদা ওদের দুজনকে থানায় ডাক দেয়। আরে বস, কি খাবি বল? দুটো করে সিঙ্গাড়া চা হয়ে যাক। কি বল? ছোট্টর চা একেবারে যেন অমৃত, আর বনবরী লালের সিঙ্গাড়া নিয়ে তো কোনো কথাই হবে না রে। হ্যাঁ, সে তো খাওয়াই যায়, কিন্তু তুমি প্রতীকদা বলেই বলছি। থানায় ডেকে এনে চা সিঙ্গারা খাওয়াচ্ছ, পরে আবার রুলের গুঁতো দেবে না তো? ঠিক সেই সময় খুব স্মার্ট আর ড্যাশিং একজন অফিসার পাশ দিয়ে যাবার সময় যতীনের কথা শুনে থেমে গেলেন, তারপর হো হো করে হেসে উঠলেন। বাপ, দারুণ সেন্স অফ হিউমার, কিন্তু না, তোমাদের ভাবনা অমূলক। সেখানে যাবার পর ওরা বুঝল উনি থানার অফিসার ইনচার্জ, অর্থাৎ বড়বাবু। হাসি মুখে সামনে রাখা ভিজিটার্স চেয়ারে বসতে বললেন, তারপর শুরু করলেন। তোমরা আমাদের ডিপার্টমেন্টকে নানা সময়ে নানাভাবে সাহায্য করো, তার জন্য তোমাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আমি প্রতীককে বলেছিলাম তোমাদের এখানে নিয়ে আসতে। পুলিশ সম্বন্ধে সাধারণ মানুষের কিছু অপ্রীতিকর ধারণা আছে জানি, তার জন্য হয়তো আমরাই কিছুটা হলেও দায়ী। তা বলে তোমাদের কিন্তু আমরা সত্যি ভালো মনেই ডেকেছি, আর বন্ধুর মতোই চা সিঙ্গাড়া খাওয়াতে চেয়েছি। অবশ্য আরও একটা ব্যাপার আছে। বড়বাবু দম নেওয়ার জন্য একটু থামলেন। ঠিক তখনই যতীন সমরেশের দিকে চেয়ে ইশারা করল, যেন বলতে চাইছে, কি বলেছিলাম না, প্রথমে খাওয়াবে তারপরে ঠ্যাঙাবে। ইতিমধ্যে সিঙ্গারা আর চা এসে গেছে। সমরেশের যেন কোনো ভাবলেশ নেই, দিব্যি গরম সিঙ্গারা ভেঙে ফু দিয়ে খেতে শুরু করে দিয়েছে। খেতে খেতেই বলল, আমারও কিছু বলার আছে স্যার। ইনফ্যাক্ট কিছু চাইবো, যদি রাগ না করেন। বড়বাবু খাওয়া থামিয়ে বললেন, কি বলো তো? সমরেশ একটু নড়ে চড়ে বসল, যেন কোনো জটিল বিষয় উত্থাপন করার আগে নিজেকে গুছিয়ে নিচ্ছে। স্যার জানেন, আমি স্বপ্ন দেখি হোমস, ফেলুদা, ব্যোমকেশ আমার বাড়ির বৈঠকখানায় বসে এক জবরদস্ত রহস্য সমাধান করতে মাথা ঘামাচ্ছে, কুল কিনারা পাচ্ছে না। এমন সময় একটা ছোট্ট ক্লু দিলাম, আর তাতেই কেল্লা ফতে। যতীনের চোখ গোল গোল হয়ে গেছে, বুঝে উঠতে পারছে না ব্যাপারটা কি। থানার সকলেরও প্রায় একই অবস্থা। এই অচলাবস্থা ভেঙে প্রতীকদায় প্রথম বলে উঠল, আহা, কি বলতে চাইছিস একটু ঝেড়ে কাস না বাবা।
সমরেশ আবার শুরু করল। এই স্বপ্ন আমি রোজই দেখি, ঘুমিয়ে দেখি, জেগে দেখি, একে বাস্তব করতে চাই, কিন্তু তার উপায় নেই। আমাদেরকে কেই বা চেনে বলুন স্যার? আপনাদের দৌলাতে খানিকটা পরিচিতি হয়েছে, তাও তো পেটি কেস। আর নিজেদের উদ্যোগে তো শুধু প্রণামী রহস্য। এতে কি আর স্বপ্ন সফল হয়? নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে না পারলে কিছুই হবে না। বড়বাবু এতক্ষণ মুচকি মুচকি হাসছিলেন, এবার হাসি চওড়া হলো। হাত তুলে সমরেশকে থামিয়ে দিয়ে বলেন, তোমার এই আইডেন্টিটি তৈরি করার জন্যই আজ তোমাদের ডেকেছি। আমি বুঝতে পারছি রহস্য সমাধানে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু এর জন্য শুধু বুদ্ধিমান আর দক্ষ হলেই চলবে না, চাই পরিকল্পনা আর দূরদৃষ্টি। ম্যাথডিক্যাল হয়ে এগোতে না পারলে কেউ চিনবে না, কোনো কেস পাবে না, আর দুদিনেই এই উদ্যম ফুরিয়ে যাবে, স্বপ্ন আর আসবে না। তাই প্রথমেই তোমাদের দরকার জুৎসই একটা তাক লাগানো নাম তোমাদের ডিটেকটিভ এজেন্সির জন্য, যাতে মানুষ আসতে ভরসা পায়। তারপর দরকার একটা প্রাইম লোকেশনে একটা ভালো অফিস, আর দরকার পাবলিসিটি, খবরের কাগজ, লিফলেট, কেবল টিভি, এসবে বিজ্ঞাপন, আর দরকার লাইসেন্স ডিটেকটিভ এজেন্সি চালানোর জন্য। এই শেষেরটা তোমরা দুদিনে পেয়ে যাবে আমাদের মাধ্যমে। পারলে এখনই এজেন্সির নামটা বলো, আমরা কাজ শুরু করে দিই। সমরেশ ততক্ষণে বড়বাবুর জুতো পরা পারেনি এক খাবলা ধুলো মাথায় ঠেকিয়ে ফেলেছে। স্যার, আমি এই লাইসেন্স নিয়ে আপনাকে অনেক আগেই বলবো ভেবেছিলাম। আপনি যে অন্তর্যামী তা জানতাম না। নাম তো আমার সেই কবে থেকেই ভাবা রয়েছে, সিক্সথ সেন্স কনসালটেন্সি। এই নামেই লাইসেন্স করে দিন, বাকিগুলো আমরা দেখে নেব, ওগুলো খুব বড় ব্যাপার না। তারপর আর কি, এক মুখ চওড়া হাসি নিয়ে দুজন থানা থেকে বেরিয়ে আসে, সবার আর এক প্রস্ত পিঠ চাপড়ানি খেয়ে। 3 দিনের মাথায় প্রতীকদা হাতে তুলে দিয়ে যায় লাইসেন্স। তারপর যা যা হয় বা ওরা যা যা করে সেগুলো এই কাহিনীতে প্রাসঙ্গিক নয়, তাই পাঠককে অহেতুক ভারাক্রান্ত করার কোনো অর্থই হয় না। অহেতুক ভারাক্রান্ত করার কোনো অর্থই জীবনে নেই বোধহয়। মোদ্দা কথা হলো, লাইসেন্স হস্তগত হবার মাসখানেকের মধ্যেই নতুন অফিসে সাইনবোর্ড টাঙিয়ে বসে গেল সমরেশ আর যতীন। আর দ্বিতীয় দিনেই তাদের কাছে উপস্থিত হলেন বিজয়বাবু। হ্যাঁ, সিক্স সেন্স কনসালটেন্সি থেকেই বলছি। না, শার্লক সমরেশ তদন্তের কাজে এখন আউট অফ স্টেশন। আমি ওয়াটসন যতীন বলছি। আপনি কবে আসতে চাইছেন? আজ বিকেলে? গুরুতর সমস্যা? তা কী সমস্যা সেটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তা সমরেশকেই বলবেন। ঠিক আছে, তাহলে আগামীকাল সকাল 11টায় আপনার অ্যাপয়েন্টমেন্ট আমি ফিক্স করলাম। দেরি করবেন না, শার্লক সমরেশ সময়ের খুব অনুরাগী। ঠিক আছে, রাখলাম। ফোনটা নামিয়ে রাখতেই যতীন দেখল সমরেশ কটমট করে তার দিকে চেয়ে আছে। এটা কি হলো? প্রথম ক্লায়েন্ট, আর তুমি কাল আসতে বললে? আমি আউট অফ স্টেশন তদন্তের কাজে। বেশ গুছিয়ে মিথ্যে কথা বলতে শিখেছো তো। যতীন একটু না ঘাবড়ে বলল, একটু ভাও নিতে শেখো গুরু। প্রথম থেকেই নিজেকে বিলিয়ে বেড়ালে ওজন কমে যাবে যে, বোঝো না? ফোনটা আবার বেজে উঠেছে। যতীন ফোন ধরল। হ্যালো, সিক্স সেন্স কনসালটেন্সি। চোখের ইশারা করে সমরেশকে এক্সটেনশনে কান পাততে বলল। ওপাশের মহিলা কণ্ঠ বলে উঠল, আমি না খুব বিপদে পড়েছি, প্লিজ শার্লক সমরেশের একটা অ্যাপয়েন্টমেন্ট দিন না আজ বিকেলের। সমরেশ হ্যাঁ সূচক মাথা নাড়ছে দেখে যতীন বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি দুপুর 3টের সময় আসুন। ফোন নামিয়ে রেখে যতীন একগাল হেসে বলল, আরে বাস, প্রথম দিনেই ক্লায়েন্টের লাইন লেগে গেল দেখছি। দেখা যাক, আগে আসুক, কেস শুনি, তারপর ভাববো। চলো অফিসটা আরেকটু গোছগাছ করে ফেলা যাক। দুজনে কাজে লেগে গেল। মোটামুটি ঠিকই ছিল, দুজনে মিলে আরেকটু টানাটানি করলো আর কি।
আর ঠিক তখনই বিজয়বাবু এসে ঘরে ঢুকলেন। বাহ, বেশ লাগছে কিন্তু অফিসখানা। আজই তো তোমাদের প্রথম দিন, তাই না? সমরেশ আর যতীন হাতের কাজ রেখে দিয়ে বিজয়বাবুর সামনে বসল। ঠিকে কাজের ছেলে স্টেপ নিয়ে এসেছিল জল ভরে দিয়ে যেতে। তাকে পাঠানো হলো 3 কাপ চা সাথে বিস্কুট আনতে। সমরেশই বলল, তা কাকু, আপনাদের আশীর্বাদে ক্লায়েন্টও পেয়ে গেছি প্রথম দিনই। বাহ, খুব ভালো, অনেক উন্নতি করো। তা যে তোমাদের বলবো কি না, মানে খুবই সামান্য ব্যাপার, বলাটা উচিত হবে কি না জানি না। আসলে এর একটা সমস্যা, কিন্তু বিষয়টা... কি হয়েছে কাকু? আমাদেরকে বলতে পারেন, দেখি না আপনাকে কোনো সাহায্য করতে পারি কিনা। বিজয়বাবু চায়ে চুমুক দেন, কিন্তু মুখে কিছু বলেন না, ইতস্তত করতে থাকেন। যতীন অনেকক্ষণ ধরে উসখুস করছে দেখে সমরেশ ওকে হাত তুলে ইশারা করে, যেন বলতে চায় সময় হোক। বিজয়বাবু ঠিক নিজের কথা বলবেন, আর হলেও ঠিক তাই। তুমি কোনোদিন পলাশকে চোখে দেখেছো সমরেশ? সমরেশ বুঝে উঠতে পারে না বিজয়বাবু ঠিক কি বলতে চাইছেন। চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে হলো তার। বিজয়বাবুর পরের কথা বা পরের প্রশ্নের জন্য সে অপেক্ষা করতে থাকে। খুলেই বলি তাহলে, বছরখানেক আগে পলাশরা ভাড়ায় আসে। পলাশ নিজেই ফোন করে, মানে পলাশ চ্যাটার্জি বলছি বলে কেউ একজন ফোন করে, বলে কোচবিহার থেকে বলছে, চাকরিতে বদলি হয়েছে কলকাতায়, তাই ফ্যামিলি শিফট করবে বলে আমার কাছে ফোন করে। আমার এই বাড়ির খবর নাকি ওর কোনো এক বন্ধুর থেকে পেয়েছে, যে নাকি কোনো কালে আমার এক ছাত্র ছিল। বন্ধুর নাম বলল সাত্যকী। তা আমার সত্যি সত্যি সাত্যকী নামে এক ছাত্র ছিল। নামটা অচিরাচরিত বলেই মনে আছে, আর ছাত্র হিসাবে ভালো ছিল বলেও খানিকটা মনে রেখে দিয়েছি। তো সেই সাত্যকীর নাম নিয়েই বললে হয়তো আমি একটু নরম হয়ে পড়লুম। বললাম আগে একবার ঘরটা দেখে নিলে ভালো হয় নাকি, পছন্দ হলে ফাইনাল কথা বলা যাবে। তা সে বললো আগে এসে দেখার কোনো উপায় নেই, নিজে তো আসতে পারবেই না, কলকাতায় বা আশেপাশে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউই নেই যে সে এসে দেখে যেতে পারবে। ওসবের নাকি দরকারও নেই, সাত্যকীর থেকে ও সব খবরই নিয়ে নিয়েছে। স্ত্রী আর মেয়েকে নিয়ে ও একেবারে এসে উঠবে। আমার মনে পড়ল এ বাড়িতে ও আগেও 2-1 বার এসছে, তাই তার বাড়িটা সম্বন্ধে জানা থাকাটা খুবই স্বাভাবিক লাগলো। তা আমি একটু বাজাবার জন্য বললুম, ভাড়া কিন্তু মাসে 12,000 টাকা পড়বে। দেখলাম তাতে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। 2 মাসের ভাড়া অ্যাডভান্স লাগবে বললুম, তাতেও রাজি হয়ে গেল। বলল আজকেই অনলাইন ট্রান্সফার করে দেবে, করেও দিয়েছিল। সে যাই হোক, এসবের পরে আমি আর আপত্তির কোনো কারণ খুঁজে পেলাম না। 3 দিন পর ওরা এলো। বিজয়বাবু অনেকক্ষণ একটানা কথা বলে একটু থামলেন, জল খেলেন, তারপর আবার শুরু করলেন। ঠিক তখনই মনের খটকাটা বাড়ল। পলাশ আসেনি, শুধু সোমা আর তুলি জিনিসপত্র নিয়ে হাজির। জিজ্ঞেস করাতে বলে জরুরি কাজে আটকে পড়েছে, সব কিছু মিটিয়ে খুব শীঘ্রই আসবে। থানা থেকে বারবার বলে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি ভাড়াট হিসাবে আসলে তার পরিচয়পত্র থানায় জমা দিতে হবে। সেই কথা মতো আমি ওদের আধার কার্ড, ভোটার কার্ড চাইলুম। একটা কাগজ বার করে দিল, খুবই জীর্ণ, লেখা প্রায় উঠেই গেছে, তবে কোচবিহারের সদর থানার স্ট্যাম্প আর জিডি নম্বর বোঝা যাচ্ছে। বলল বন্যায় সব কাগজপত্র ভেসে চলে গেছে, নতুন করে এখনো করা হয়ে ওঠেনি। থানায় জিডি করা আছে বলল, এটা সেটারই ফটোকপি। এই যে তোমাদের জন্য এনেছি। সমরেশ খুঁটিয়ে দেখল, প্রায় কিছুই পড়া যাচ্ছে না। আসলটায় হয়তো যেত খানিকটা, কিন্তু এই কপি থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, বিজয়বাবুর কথা ঠিক, থানার স্ট্যাম্প আর জিডির নম্বরটা বেশ বোঝা যাচ্ছে।
বিজয়বাবুকে কাগজটা ফিরিয়ে দিতে দিতে সমরেশ বলল, এটা যে আধার কার্ড হারাবার জিডি, বুঝলেন কি করে? জিডি ঠিকই, কিন্তু অন্য কিছুরও তো হতে পারে। একদম তাই। আমিও সেই কথাই জানতে চেয়েছিলাম সোমার কাছ থেকে, কিন্তু মেয়েটা ঝড়ঝড় করে কেঁদে ফেলল। আমার পা দুটো চেপে ধরে বলল, পলাশ এলে এসে সব দেখাবে। এখন তাদের যেন আমরা ঘরে ঢুকতে দিই, না হলে ছোট্ট বাচ্চা নিয়ে সে খুব বিপদে পড়বে। কলকাতায় সে আর কাউকে চেনে না, যাবার জায়গাই নেই। সোমার কান্না দেখে তোমার কাকিমা আর আমার দুজনেরই মন কেমন করে উঠল। তাই রাজি হয়ে গেলাম, ওরা ঘরে উঠল। কিন্তু সপ্তাহ কেটে গেলেও পলাশ এলো না। যে নম্বর থেকেও ফোন করেছিল সেই নম্বরেও ফোন করলাম, বলল আউট অফ সার্ভিস। সোমা বলতেও অন্য আরেকটা নম্বর দিল, সেটাতেও তাই হলো। আমার ব্যাপারটা একটুও ভালো লাগলো না। সোমাকে কড়া ভাষায় জানিয়ে দিলুম 2 দিনের মধ্যে পলাশ এসে দেখা না করলে ওদের ঘর থেকে চলে যেতে হবে। কি আশ্চর্য, পরের দিনই পলাশ এসে দেখা করলো। অনেকবার করে ক্ষমা চাইল, কিন্তু জিডির অরিজিনাল চাইতে 1 হাত লম্বা জিভ বার করলো। বলল তাড়াহুড়োয় কোচবিহার থেকে সেটা সে আনতেই ভুলে গেছে। চিন্তার কিছুই নেই, কিছু জিনিস নাকি সে রেখে এসছে, সেগুলো আনতেও ও খুব তাড়াতাড়ি আবারই যাবে, তখন নাকি এনে দেখাবে। তারপর থেকে আর পলাশের দেখা মেলে না। ও নাকি খুব সকালে কাজে বেরোয় আর রাতে ঘরে ফেরে। বিজয়বাবু আবার বিরতি নেন। সেই অবকাশে সমরেশ বলে, আচ্ছা কাকু, পলাশকে তো আপনি কখনো দেখেননি, জানলেন কি করে এসেই পলাশ? গলার স্বর মিলিয়ে? বিজয়বাবু কি যেন ভাবলেন, তারপর বললেন, হ্যাঁ, এই প্রশ্ন আমারও মনে জেগেছিল। কিন্তু সোমা একদিন ওদের বিয়ের অ্যালবাম দেখায়, তাতে ওদের বড় বউয়ের অনেকগুলোই ছবি ছিল। সেই ছবির পলাশ আর আমি যে পলাশকে দেখেছি, দুজনেই একই লোক। তাই এই ব্যাপারে আর সন্দেহের কোনো কিছুই রইল না, বুঝলে? সেটা না হয় হলো, কিন্তু ইনি পলাশ, মানিক না বিক্রম তা আপনি জানেন না, কারণ কোনো পরিচয়পত্র আপনি দেখেননি। পুরোটাই চলছে মুখের কথায়। তারপর বলুন। তারপর যা যা ঘটল তার কোনোটিরই আমি ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। পলাশ সেই যে গেল, আর তাকে কোনোদিন দেখতেই পেলুম না। সোমা রোজই তুলিকে নিয়ে আমাদের ঘরে আসে, বলে পলাশ সকালে বেরিয়ে যাবার পর আর ঘরে একা একা নাকি ভালো লাগে না। আমি জিজ্ঞেস করলুম ডকুমেন্ট এনেছে কিনা। বলে এখানে অফিসের খুব চাপ, তাই সময় পাচ্ছে না কোচবিহারে যাবার। ঠিক সন্ধ্যা 7টা নাগাদ উঠে যায়, বলে পলাশ ফিরবে, ঘরে কাজ আছে। অথচ পলাশের ঘরের ফেরবার বা সকালে বেরোনোর কোনো শব্দই আমি পাই না। এমনকি ওদের ঘর থেকে সোমা আর তুলি ছাড়া আর কারোর গলার আওয়াজও পাওয়া যায় না। সবথেকে অবাক ব্যাপার ঘটল গতকাল। বাড়িতে শাস্তি স্বয়ং নারায়ণ পুজো ছিল। তোর কাকিমা রাত 9টা নাগাদ ওদের ঘরে প্রসাদ দিতে গেছিল। কড়া নাড়তে যাবে, দেখে দরজার ফাঁক হয়ে আছে। কিছু না ভেবেই ঘরে ঢুকে পড়ে, দেখে তুলি শুয়ে ঘুমোচ্ছে। সোমাকে কোথাও দেখতে পায় না, হয়তো বাথরুমে গেছিল। যাই হোক, 2টো ঘর, লবি, রান্নাঘর ঘোরাঘুরি করে খানিক কৌতূহল বসে দেখে অবাক হয়ে গেল, ঘরের কোথাও ছেলেদের ব্যবহার্য কোনো কিছুই নেই। জামা কাপড়, দাড়ি কামানো সরঞ্জাম, হাত ঘড়ি, চিরুনি, কিচ্ছু না। ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি নেমে আসে প্রসাদ না দিয়েই। আমি তখনই সিদ্ধান্ত নিই তোমাকে ব্যাপারটা জানাবো। সত্যি বলতে কি, আমরা দুজনেই একটু ভয় পেয়ে গেছি। সমরেশ পুরোটা শুনে বলল, চারিদিকে যা ঘটছে তাতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তা আপনি এখন কি চাইছেন? আরে আমি তো চাইছি এরা আমার ঘর থেকে চলে যাক, কিন্তু সেটা বললে আমি জানি পলাশ ধূমকেতুর মতো উদয় হবে, আর কিছু সময় চেয়ে নিয়ে আবার কোথাও উধাও হয়ে যাবে। আর সত্যি বলতে কি, সোমা আর তুলির উপর আমাদের দুজনেরই একটু মায়া পড়ে গেছে। মেয়েটা সর্বানেরই বয়সী হবে, তাই রুড়ো কথা শোনাতেও পারছি না। থানাতেও যেতে ভরসা পাচ্ছি না। কোনো আইডেন্টিফিকেশন ছাড়া না নিয়ে ভাড়াটে বসানোর জন্য
আমার উপরেই চোটপাট করতে শুরু করে দেবে। তাছাড়া বড্ড হইচইও হবে, তাতে আবার আমাদের উপর অন্য দিক থেকে আক্রমণ হতে পারে। এরা তো সহজ মানুষ বলে মনে হচ্ছে না আমার। তাই আমি চাইছি এদের আসল পরিচয় আর এই গোটা ব্যাপারটা তোমরা তদন্ত করে দেখো কিছু গোলমাল পাও কিনা। তাতে আমার সুবিধা হবে এদের তাড়াতে। শুধু সন্দেহের বশে তো কারোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না, কি তাই না? জোরালো এভিডেন্স কোথায়? সমরেশ এতক্ষণ মন দিয়ে সব কথা শুনছিল, প্যাডে নোটও লিখছিল। এবার বলে ওঠে, আচ্ছা, আপনার ছাত্র সাত্তকীর সাথে কথা বলেছেন? সেই তো নাকি পলাশকে আপনার কথা বলে, এইবারই খোঁজ দেয়। বিজয়বাবু একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলেন, সাত্তকীর সাথে আমার বহুদিন কোনো যোগাযোগ নেই, ওর ফোন নম্বরও আমার কাছে নেই, তাই ওই রাস্তায় আর হাঁটাও হয়নি। সমরেশ বলে, ঠিক আছে, আপনি যেভাবেই হোক ওদের তিনজনের ফটো আমাকে এনে দিন। আর হ্যাঁ, পলাশের ফোন নাম্বার, যেটা থেকে আপনাকে কল করেছিল, তারপর আমি দেখছি। আর কিছুই বলার ছিল না সম্ভবত, তাই উঠে পড়লেন বিজয়বাবু। দরজার মুখে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। সমরেশের দিকে ফিরে বললেন, দেখ, সর্বাণী বিয়ে হয়ে চলে যাওয়ার পর আমরা দুজন খুব একা হয়ে পড়েছিলাম। সেই শূন্যস্থান অনেকটাই পূরণ করে দিয়েছে সোমা আর তুলি। বিশেষ করে তুলি, ছেলে মানুষ তো, তাই নিষ্পাপ। সোমাও আমাদের সাথে যেভাবে মেলামেশা করে তাতে কোনোদিন মনে হয়নি ও ঠক বা প্রবন্ধক। যেভাবেই হোক আমি সত্যিটা জানতে চাই, আর এই অবাঞ্ছিত সমস্যার হাত থেকে আমি পরিত্রাণ পেতে চাই। কিন্তু এদের দুজনের কোনো অনভিপ্রেত বিপদ হোক তা আমি চাই না। আমার দৃঢ় বিশ্বাস এরা নিজেদের অনিচ্ছাতেও কোনো দুষ্টু চক্রের সাথে জড়িয়ে পড়েছে। তাই তোমার কাছে অনুরোধ, এই বিষয়টা মাথায় রেখো। অপরাধকে সবসময় শাস্তির আওতায় আনতে হবে, কিন্তু কোনো অপরাধীর মনে যদি অনুশোচনা আসে তাহলে তাকে ভালো হয়ে চলার জন্য একটা দ্বিতীয় সুযোগ তো দেয়া যেতেই পারে। বিজয়বাবু চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ দুজনের কানে এই শেষ কথাগুলো বাজতে লাগলো। বিজয়বাবু চলে যাওয়ার অনেকক্ষণ পর সমরেশ চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ ধরে মাথার পিছনে হাত দিয়ে বসে থাকলো। ব্যাপারটা নিয়ে মাথার মধ্যে ভাবনাগুলোকে সাজাতে চাইছিল। হঠাৎ কি মনে হতে তড়াক করে উঠে বসে যতীনকে বলল, আচ্ছা, বিজয়বাবু যেন কোন স্কুলে পড়াতেন? যতীনের মনে ছিল, তাই বলল, শরৎচন্দ্র স্কুল ইনস্টিটিউশন, এন্টালিতে। ঠিক, একদম ঠিক। বিজয় কাকুর কাছ থেকে এক্ষুনি জেনে এসো সাত্তকী কোন সালে মাধ্যমিক পাস করেছে। জেনেই ওই স্কুলে চলে যাও। হেড স্যারকে গিয়ে পাকড়াও করো। ওই বছরের স্কুল রেজিস্টার থেকে সাত্তকীর ঠিকানা, ফোন নাম্বার যা পাও নিয়ে চলে এসো। চটপট যাও, দেরি করো না। যতীনের চোখ বড় বড় হয়ে যায়। ভাই সমরেশ, প্রথমত আজ রবিবার, স্কুল পুরো বন্ধ। দ্বিতীয়ত 2টো বাজে, 3টের সময় তোমার দ্বিতীয় ক্লায়েন্ট আসবে। আমি বরঞ্চ এখন কাকুর থেকে সাত্তকীর মাধ্যমিক পাসের সালটা জেনে নিয়ে আসছি। কাল স্কুল খুললেই গিয়ে খোঁজ নিয়ে আসবো। অগত্যা সমরেশের কিছু করার নেই। রবিবার সে তো আর জোর করে স্কুল খোলাতে পারবে না, তাই আগামীকালের অপেক্ষা করা ছাড়া গতি নেই। আপাতত লাঞ্চ সেরে নিলেই ভালো হয়, খিদে পেয়ে গেছে। টিফিন ক্যারিয়ারের ভর্তি খাবার সামনেই টেবিলের ওপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুমি চট করে নিচে গিয়ে বিজয় কাকুর থেকে ইনফরমেশনগুলো নিয়ে চলে আসো, তারপর লাঞ্চ সারবো। যতীন চট করেই ফিরে আসে, কিন্তু প্রায় খালি হাতে। ভাই, কাকুর বিশেষ কিছু মনে নেই, শুধু বললেন 1990 থেকে 92 ওরকম কিছু একটা হবে। এতে কি কাজ হবে? সমরেশ লাফিয়ে ওঠে। খুব হবে, একটা শুরু করার মতো কিছু তো হাতে এলো। এইটাকে সম্বল করেই কাল সকালে স্কুল খোলার সাথে সাথেই গিয়ে খোঁজ করবে। এখন চলে এসো, খেয়ে নি, জব্বর খিদে পেয়েছে। বলে যতীনের তোয়াক্কা না করেই টিফিন ক্যারিয়ার খুলে ফেলল সমরেশ। খাওয়া যখন মাঝপথে, তখন দরজায় টোকা পড়ে। দুজনেরই চোখ যুগপত দেয়াল ঘড়ির দিকে যায়।
3টে বাজে। দ্বিতীয় ক্লায়েন্ট তাহলে দেখা যাচ্ছে চূড়ান্ত পাংচুয়াল। যদি অবশ্য সেই হয় যতীনের খাওয়া ইতিমধ্যে হয়ে গেছে, তাই সমরেশ তাকে দরজা খুলতে বলে। নিজে বাসন তুলে হাত ধুতে যায়। দরজা খুলতে ভেতরে ঢোকে বছর 27-28 বছরের এক মহিলা। গোটা শরীর যেন ভয়ে জড়িয়ে আছে। ভেতরে এসেই দরজাটা নিজেই তাড়াতাড়ি বন্ধ করে দিল। তাতেও সন্তুষ্ট হতে না পেরে বারবার দরজার বাইরে তাকাতে লাগলো, যেন কেউ একটা পিছু নিয়েছে। আটপৌরে সাজেও মহিলাকে যথেষ্ট সম্ভ্রান্ত দেখাচ্ছিল এবং বেশ সুন্দরীও। সমরেশ আর যতীন তাড়াতাড়ি চেয়ার বাড়িয়ে দেয় বসবার জন্য। বসেই এক গ্লাস জল চাই মহিলা। পুরো জলটা প্রায় এক নিঃশ্বাসে শেষ করে একটু যেন স্বস্তি পায়। মুখ মুছে বলতে শুরু করে, আমি সুপ্তি বণিক, বাড়ি আলিপুরদুয়ার। ওখানেই আলিপুরদুয়ার গার্লস হাই স্কুলে ইতিহাস পড়াই, প্যারা টিচার। আমাদেরই স্কুলের ফিজিক্সের প্যারা টিচার নিবেদিতার দূর সম্পর্কের আত্মীয় রাজীব সরকারকে ভালোবেসে বাড়ির অমতে 7 দিন আগে আমার বিয়ে করার কথা ছিল। বাড়ি থেকে তো মানেনি, তাই আমার বাবা মা ছোট বোন কেউ উপস্থিত ছিল না। রাজীব বলেছিল ও অনাথ, 3 কুলে কেউ নেই, তাই শুধুমাত্র আমার স্কুলের 2-1 বন্ধু আর ওর কিছু বন্ধুর সামনে রেজিস্ট্রারের অফিসে সকাল 11টায় আমাদের বিয়ে হবার কথা ছিল। আমরা সবাই আসি, কিন্তু ও আসে না। 1 ঘন্টা অপেক্ষা করার পর যখন বুঝতে পারি ও আসবে না, তখন বাকিরা চলে যায়। আমি প্রায় 10 বার ওকে ফোন করি, কিন্তু ফোন সুইচড অফ বলে। তখন আমি যাই লোকাল থানায়, পুরো ব্যাপারটা জানিয়ে একটা ডায়েরি করি। ওসি সায়নী চ্যাটার্জি আমাদের স্কুলের ছাত্রী ছিলেন, তাই বিশেষ গুরুত্ব দিলেন ব্যাপারটায়। সব কিছু জেনে নিয়ে তদন্ত শুরু করলেন। আমি পরদিন থেকেই স্কুলে যাওয়া শুরু করি। আশ্চর্যের ব্যাপার, রাজীব বা নিবেদিতা কেউই আর সেদিন থেকে স্কুলে আসেনি। 2 দিন আগে আমায় থানায় ডেকে পাঠালেন সায়নী ম্যাডাম। গম্ভীর মুখে জানতে চাইলেন আমি কতদিন রাজীবকে চিনি। সত্যি কথা বলতে কি, নিবেদিতাই আমার সাথে রাজীবের আলাপ করিয়ে দিয়েছিল স্কুলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে। কি এক চৌম্বক আকর্ষণ ছিল ওর মধ্যে। আমি প্রায় মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। ওর কথা বলার ভঙ্গি, হাসার ধরন, আপাত সরলতা, সব কিছুই আমার ভীষণ ভালো লেগেছিল। তারপর মাসখানেক অফিসের পর দুজনে মাঝে মাঝে দেখা করি। আমার কি যে হয় জানি না, কিন্তু রাজীব বিয়ের প্রস্তাব দিতেই আমি রাজি হয়ে যাই। ও বলেছিল ও জিকে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে। এই জায়গায় এসে সুপ্তি দম ফেলার জন্য একটু থামে। সেই অবকাশে সমরেশ জিজ্ঞেস করে, আপনি রাজীবের অফিসে খোঁজ করেননি কখনো? না, দরকার মনে হয়নি। মনে সন্দেহ জাগলে হয়তো যেতাম, কিন্তু সন্দেহ হয়নি। তাছাড়া ওর সাথে আলাপের মাস 1.5-এর মাথায় আমরা সিদ্ধান্ত নিই বিয়ে করব। পুরোটা একটা রূপকথার মতো মনে হচ্ছিল। তা এসবই সায়নী ম্যাডামকে বললাম। উনি শুধু আমার কাছে জানতে চাইলেন আমার কোনো কিছু রাজীবের কাছে আছে কি না, ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, গয়নাগাটি বা ওইরম কিছু দামি জিনিস। আমি বললাম না, শুধু রেজিস্ট্রির জন্য প্রয়োজন হবে বলে আমার আধার কার্ড আর ভোটার কার্ড দুটোর কপি নিয়েছিল। এরপর ম্যাডাম যা বললেন তাতে আমি খুব ঘাবড়ে গেলাম। জিকে ফার্মাসিউটিক্যালস নামে কোনো কোম্পানিই নেই, তাই রাজীব সরকার বলে কারো সেখানে চাকরি করার কথা প্রশ্নই ওঠে না। রাজীবের ফোন ট্র্যাকিংয়ে দেওয়া হয়েছে, কিন্তু একবারের জন্যও চালু হয়নি, তাই এখনও লোকেশন ট্র্যাক করা যায়নি। নিবেদিতারও ফোন সার্ভেইলেন্সে দেওয়া আছে, সেটাও সুইচড অফ।
সবথেকে চমকে দেওয়ার মতো খবর এবার দেন সায়নী ম্যাডাম। রাজীব আর নিবেদিতার ছবি, যা স্কুলের রেকর্ড ঘেঁটে পাওয়া গেছিল, সার্কুলেট করা হয়েছিল সব জায়গায়। সেই সূত্রেই জলপাইগুড়ি থেকে জনৈক সুবীর বসু ফোন করে জানান এই দুজনকে তিনি বছরখানেক ধরে চেনেন, তার বাড়িতে ভাড়া থাকে। এরা স্বামী স্ত্রী, নাম অলোক সেন আর পাপড়ি সেন। দুজনেই সেলসের কাজ করে, প্রায় বাড়ি ফেরে না। 10-12 দিন পরপর ফেরে, 2-1 দিন থাকে, আবার বেরিয়ে যায়। কোথায় যায় সুবীরবাবু জানেন না। এবার নাকি প্রায় 20 দিন হয়ে গেল ওরা আসেনি। সুবীরবাবু ভাড়া আদায় করবেন কি করে তা নিয়ে খুব চিন্তিত। এবার সায়নী ম্যাডাম বলেন সুবীরবাবু আজ আবার ফোন করেছিলেন। বললেন ওনার ফোনে গতকাল একটা অজানা নম্বর থেকে ফোন আসে। অলোক বলে জরুরি কাজে কলকাতায় যাচ্ছে পাপড়িকে নিয়ে, এসে ভাড়া মেটাবে বলেই ফোন কেটে দেয়। সুবীরবাবু আর কিছু জিজ্ঞেস করার সুযোগ পাননি। যে নম্বর থেকে ফোন এসেছিল সেটা সায়নী ম্যাডাম সাথে সাথে সার্ভেইলেন্সে দিয়ে দেন আর সিম ডিটেলস আনতে পাঠান। সমরেশবাবু, সিমটা আমার নামে কেনা হয়েছে, এখন সেটা কলকাতায় আছে, ট্র্যাক হয়েছে। সায়নী ম্যাডাম একথা বলার পর থেকেই আমার রাতের ঘুম উড়ে গেছে। আমি যে ঘোর বিপদে পড়েছি সেটা বেশ বুঝতে পারছি। আমার নামে রেজিস্টার্ড সিম ব্যবহার করে যা যা দুষ্কর্ম হবে তা তো আমিই করেছি বলে ধরা হবে। সায়নী ম্যাডাম অবশ্য বললেন ওনারা যথাসাধ্য চেষ্টা করবেন অলোকদের ধরতে, হয়তো করবেনও, কিন্তু আমি শান্তিতে থাকতে পারলাম না। কলকাতায় চলে এলাম। আজ সকালে শিয়ালদা স্টেশনে নেমেছি, আর ঠিক তখনই ওই নম্বর থেকে আমার ফোনে একটা ফোন আসে, মহিলা কণ্ঠ। বলে আমার চাবিকাঠি নাকি ওদের হাতে, তাই আমি যেন বাড়াবাড়ি না করি। খুব ভয় পেয়ে যাই, কি করব বুঝেই উঠতে পারি না। তখনই স্টেশনের বাইরে আপনাদের বিজ্ঞাপনটা চোখে পড়ল, তাই সঙ্গে সঙ্গে ফোন করলাম। দীর্ঘ বক্তব্য শেষ করে সুপ্তি চেয়ারে শরীর ছেড়ে দিল। যতীন তাড়াতাড়ি জ্বরের গ্লাস বাড়িয়ে দেয়। সমরেশ এতক্ষণ মন দিয়ে সব শুনছিল, এবার লাফিয়ে উঠে বলল, আপনি এক্ষুনি সায়নী ম্যাডামকে এই ফোনের কথা বলুন আর জানুন ফোনটা কোন লোকেশন থেকে করা হয়েছিল। সুপ্তিও সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে ওদের থানায় একটা ফোন লাগায়। সায়নী ধরে ফোনটা, সব শুনে বলে জেনে কল ব্যাক করছে। ঠিক 10 মিনিট পর ফোন করে বলল কলটা আসানসোল থেকে করা হয়েছিল, কিন্তু বর্তমান লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না, কারণ ফোনটা সুইচ অফ হয়ে গেছে। সমরেশ খানিক উদাস হয়ে বলল, আসানসোল তো অনেক বড় জায়গা, লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না মানে এখন আসানসোলেই আছে তার কোনো মানে নেই। আসানসোল থেকে পুরুলিয়া হয়ে ঝাড়খণ্ড চলে যাওয়া যায়, আবার বোলপুর রামপুরহাট হয়ে শিলিগুড়িও চলে যাওয়া যায়, তাই ওদিক থেকে বিশেষ লাভ হবে বলে তো আমার মনে হয় না। যাই হোক, ওদিকটা পুলিশ ভালো জানে, ওরাই বুঝুক। এইবার আমি আপনার থেকে জেনে নিই মহিলা কণ্ঠ আপনার কোন চাবিকাঠির কথা বলেছে। সুপ্তি বোধহয় ভালোভাবেই জানতো এই প্রসঙ্গটা এক সময় না এক সময় ঠিকই উঠবে, তাই প্রস্তুত হয়েই ছিল। শাড়ির আঁচলের খুঁট হাতে পাকাতে পাকাতে বলল, সমরেশবাবু, আমি আপনাকে এখন যেটা বলবো সেটা আপনাকে কথা দিতে হবে। আপনি কোনোভাবেই কখনোই কাউকে বলতে পারবেন না। সমরেশ ঠান্ডা চোখে সুপ্তির দিকে তাকিয়ে বলল, দুঃখিত সুপ্তি, যদি এই কেসের তদন্তের ব্যাপারে আপনার এই চাবিকাঠির ব্যাপারটা চলে আসে তাহলে এই কথা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে আপনি একটা ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন, বিষয়টি যদি কাউকে বা কোনো কিছুকে পার্মানেন্ট ড্যামেজ না করে তাহলে আপনার এই চাবিকাঠি আমার সাথেই থাকবে চিরকাল, কেউ কোনো দিন জানতে পারবে না। এ প্রফেশনাল এথিক্সের বিষয়, ক্লায়েন্টের স্বার্থে আমাদের এই গোপনীয়তা বজায় রাখতেই হয়। সুপ্তি কিছুক্ষণ চুপ করে বসে থাকলো, ভাবতে লাগলো কি বলবে।
তারপর মনস্থির করে বলতে শুরু করলো, ঠিক আছে, বলছি। এটা আমার জীবনের একটা মস্ত ভুল, যা আমি মুহূর্তের আবেগের বশে করে ফেলি, আর তারপর থেকেই ফল ভুগে চলেছি। রাজীবের প্রেমে আমি তখন হাবুডুবু খাচ্ছি। সেই সময় নিবেদিতা একদিন ওকে নিয়ে স্কুলে আসে। তখন ছুটি হয়ে গেছে, স্কুল পুরো ফাঁকা। আমার কিছু খাতা দেখার ছিল বলে থেকে গেছিলাম। টিচার্স রুমে বসে খাতা দেখছিলাম। হঠাৎ ওরা দুজন এসে উপস্থিত। বেশ অবাক হয়েছিলাম, বিশেষ করে এটা ভেবে যে ওরা জানলো কী করে আমি এই সময় স্কুলে থাকব। নিবেদিতার সেদিন আমার উইকলি অফ ডে ছিল। সে যাই হোক, রাজীবকে দেখে খুশি হয়েছিলাম। নিবেদিতা আমাদের দুজনকে রেখে নিজে একটু পরে কাজ আছে বলে চলে যায়। রাজীব আর আমি গল্প করতে থাকি। হঠাৎ রাজীব বলে, আমি এত শিক্ষিত, এত ভালো পড়াই, তবু আমি কেন প্যারা টিচার হয়ে পড়ে আছি। ও বলে ওর এক বন্ধু নতুন স্কুল খুলেছে কার্শিয়াংয়ে, অনেক টিচার নেবে। ও ইতিমধ্যে বলে রেখেছে। সুপ্তির ওখানে চাকরি পাকা। এখানের 4 গুণ বেতন, পিএফ, গ্র্যাচুইটি, থাকার ভালো কোয়ার্টার, সব। শুধু এখানকার অ্যাপয়েন্টমেন্ট লেটারের অরিজিনালটা লাগবে। সম্ভব হলে আজকেই দিতে পারলে ভালো হয়। আমার খুব লোভ হচ্ছিল, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার রাখা ছিল বাড়িতে। রাজীবকে বললাম বাড়ি থেকে এনে কাল দিচ্ছি। ও বলল দেরি হয়ে যেতে পারে, অফারটা আজ পর্যন্ত আছে, কাল হয়তো অন্য লোক নিয়ে নেবে, ওর কোনো বন্ধু। তখন ওই বলল স্কুলের ফাইলে যে সেকেন্ড কপিটা আছে সেটা এনে দিতে, কিন্তু ফাইল তো রাখা থাকে হেড স্যারের ঘরে, আর সে ঘর তো চাবি দেওয়া। লোভে পড়ে আমার সত্যি বুদ্ধিভ্রষ্ট হয়েছিল। চুপি চুপি দারোয়ানের ঘর থেকে চাবির গোছা এনে হেড স্যারের ঘর খুলে ফাইল বার করে ওকে লেটারটা দিয়েছিলাম। ও সঙ্গে সঙ্গে সেটা ব্যাগে ভরে নেয়। আমিও চাবি দারোয়ানের ঘরে রেখে এসেছিলাম। কেউ কিচ্ছু জানতে পারিনি। কিন্তু পরে যখন রাজীবকে না পেয়ে আমি সায়নী ম্যাডামের কাছে যাই, সেই সময় একদিন একটা অজানা নম্বর থেকে আমার মোবাইলে একটা ফটো পাঠানো হয়। সেটা দেখে আমি চমকে যাই। আমার হেড স্যারের ঘর থেকে ফাইল খোলার ছবি। ওই নম্বরে আমি সাথে সাথে ফোন করি, কিন্তু সুইচড অফ বলে। তারপর আজ ওই চাবিকাঠির ফোন। সমরেশবাবু, আমি আপনাকে বিশ্বাস করে সবটা বললাম। আপনি দয়া করে দেখবেন যেন জানাজানি না হয়। হলে আমার চাকরিটা আর থাকবে না, আর আমার মুখ দেখাবারও আর উপায় থাকবে না। সমরেশ তাকে আশ্বস্ত করল, প্রফেশনাল এথিক্সের কথা আর একবার বলল। তবে এই কথাও মনে করল যে এই কেসের তদন্তের স্বার্থে যদি এই ব্যাপারটা প্রকাশ্যে আনার প্রয়োজন হয়, তাহলে সে নিশ্চয়ই দেখাবে যাতে শ্রুতির এর সাথে জড়িত থাকার বিষয়টা যতটা সম্ভব পর্দার আড়ালেই থাকে। এবার বলুন আমার থেকে কি চাইছেন? রাজীব আর নিবেদিতার আসল পরিচয় তো পুলিশই বার করে ফেলেছে, তারা অচিরে ধরাও পড়বে। তাহলে আমি কিভাবে আপনাকে সাহায্য করব? সুপ্তি সোজা সমরেশের দিকে তাকিয়ে বলল, আমার ভয় হচ্ছে ওরা আমাকে জড়িয়ে কোনো গহীরত অপরাধ ঘটাবে। আমার আধার কার্ড, ভোটার কার্ড, আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার ওদের কাছে। এগুলো দিয়ে ওরা যা যা করবে তাতে আমার নামই তো জড়াবে। আমি মারাত্মক ফেঁসে যাব। পুলিশ ধরলে খুব হইচই হবে। আমি আড়ালে আর থাকতে পারবো না। তাই আমি চাই পুলিশের আগে আপনি ওদের ধরুন আর আমার কাগজগুলো এনে দিন। তারপর পুলিশ ওদের নিয়ে কি করবে। সমরেশ মাথা নাড়ল, বলল, বেশ বেশ, দেখছি কি করা যায়। আপনি ওদের দুজনের ছবি আমাকে দিতে পারবেন? সুপ্তি বোধহয় জানত, তাই প্রস্তুত হয়েই ছিল। ব্যাগ খুলে 2টি ছবি বের করে সমরেশের হাতে দিল। আচ্ছা, আপনি এখানে উঠবেন কোথায়? আমাদের স্কুলের নিপাদি বউবাজারে একটা লেডিস মেসের সন্ধান দিয়েছে। আপাতত দিন 7 সেখানেই থাকবো ঠিক করেছি। আচ্ছা ঠিক আছে, ঠিকানার ফোন নাম্বার নিয়ে যান, যোগাযোগ তো দরকার পড়বেই। আর ইনসিডেন্টাল চার্জ বাবদ 10,000 টাকা যতীনকে দিন, ও আপনাকে রসিদ দিয়ে দেবে।
পরদিন সোমবার। যতীন সমরেশকে বলে রেখেছিল ওর অফিস আসতে একটু দেরি হবে। বিজয় কাকুর স্কুলে যাবে সাত্তকীর ডিটেলস জানতে। সেই মতো সমরেশ একাই অফিস খুলল 10:30টায়। আগের দিনই ভেবে রেখেছিল সায়নী ম্যাডামকে একটা ফোন করবে। সেই মতো মোবাইলটা হাতে নিয়েছে, ঠিক তখনই বিজয়বাবু ঘরে ঢুকলেন। এই নাও সমরেশ, পলাশার সোমার একটা জয়েন্ট ছবি। তোমার কাকিমা গতকাল হাত সাফাই করেছে, তুমি চেয়েছিলে না? সমরেশ হাত বাড়িয়ে ছবিটা নেয়, তারপর দেখে চমকে ওঠে। তাড়াতাড়ি সুক্তির দেওয়া ছবিটা বার করে ড্রয়ার থেকে। এ তো রাজীব বা অলোক, যেই হোক, কিন্তু কিন্তু এর মানে কি? বুঝতে পারে সমরেশ, বুঝতে পারে ব্যাপারটা ভীষণ জটিল। এও বুঝতে পারে বিজয় কাকুর কেস আর সুক্তির কেস একে অন্যের সাথে জড়িয়ে আছে। একটার জট খুলতে পারলেই অন্যটার অটোমেটিক্যালি খুলে যাবে। তবে এক্ষুনি বিজয়বাবুকে কিছু না জানানোটাই বেশি ভালো। ঠিক আছে কাকু, আমি কেসটা নিচ্ছি। আপাতত ইনসিডেন্টাল চার্জ বাবদ 10,000 টাকা দেবেন। যতীন বেরিয়েছে, ও ফিরলে আপনার থেকে কালেক্ট করে রসিদ দেবে। চিন্তা করবেন না, আর সোমাকে গুণ অক্ষরেও কিছু জানতে দেবেন না। বিজয়বাবু নিলেন। 5 মিনিট পর ঝড়ের মতো ঘরে ঢুকলো যতীন। ওরে বাপরে, এ তো ভয়ঙ্কর ব্যাপার। আরে ঠান্ডা হও, ঠান্ডা হও, তারপর খুলে বলো কি হয়েছে। সময় নষ্ট না করে যা বলে ওদের থানায় অনেক ফোন লাগায়। বিজয়বাবু স্কুলে গিয়ে যতীন পরিচয় দিতে বলে দারোয়ানকে বর্তমান হেড স্যারের ঘরে নিয়ে যায়। ঠিক 10 মিনিট পর ফোন করে ভিজিটিং কার্ড দিতে কলটা আসানসোল থেকে করা হয়েছিল, কিন্তু কি কারণে এসেছে বলতে হেড স্যার ফাইল আর রেজিস্টার আনতে সুইচ অফ হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর সমরেশ 1393 ফাইল থেকে সাত্তকী বসুর ডিটেলস পাওয়া যায়। একটা ফোন নাম্বার ছিল, ল্যান্ডলাইন। ফোন করে দেখেছে যতীন, খুব স্বাভাবিকভাবেই আউট অফ সার্ভিস বলছে। বিশেষ কিছু খবর মেলে না। সাত্তকী 1993 সালে মাধ্যমিক পাশ করবার পর পুরো উধাও হয়ে যায়। এরপর সে কোথায় যায়, কি করে, কেউ খবর রাখে না। একটা ঠিকানা পাওয়া যায় আনন্দপালিত রোডের। যতীন স্কুল থেকে বেরিয়ে সোজা সেখানেই যায়। বাড়ি 5 বছর আগেই ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে। বাসিন্দারা কেউ জানে না, সেটা স্বাভাবিক, জানবার কথাও নয়। হতাশ হয়ে ফিরে আসছিল যতীন। ঠিক এমন সময় পাড়ার মোড়ের চায়ের দোকান থেকে এক বয়স্ক লোক খানিকটা ভিখারি গোছের তাকে হাতছানি দিয়ে ডাকে। যা শুনল সেটা শুনে যতীনের অনেকটা আক্কেল গুরুম হবার জোগাড়। সেটা 1393 সালেরই কথা। ভালো ফলও করেছে, কি সবে মাধ্যমিক, অজ্ঞাত কারণে 11-এ ভর্তি হলো না। বাড়িতে সাত্তকী আর ওর মা বাবা ছাড়া চতুর্থ ব্যক্তি কেউ ছিল না। পাড়ায় কোনোদিনই ওদের মেলামেশা ছিল না, সুতরাং কেউ কিছু জানতে বা বুঝতে পারেনি। ওরা গোটা পরিবার বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধই করে দেয়। বাজার, রান্না, খাওয়া কি করতো তাও কেউ বুঝতে পারে না। কিন্তু রাত 8টার পর প্রায় রোজই 2-3 জন লোক ঢুকত, হাতে ছোট ছোট প্যাকেট নিয়ে। রাত 12টা, 12:30 নাগাদ ওরা আবার চলে যেত। এর মাঝে হঠাৎ একদিন সবাই দেখে ঘরে তালা দেওয়া, সাত্তকীরা নেই, চলে গেছে। প্রথম সবাই ভাবে ফিরে আসবে, কিন্তু মাস পেরিয়ে যাওয়ার পরেও যখন ওরা কেউ ফিরল না, তখন সবাই ওদের বাড়িওয়ালাকে খবর দেয়। বাড়িওয়ালা কালীকিঙ্কর সেন শ্যামবাজারে থাকতেন। হন্তদন্ত হয়ে উনি ছুটে আসেন। জানা যায় উনি কিছুই জানতেন না। সাত্তকীর বাবা শরদিন্দু বসু একসঙ্গে 6 মাসের ভাড়া দিয়ে রাখতেন, তাই ভাড়ার জন্য তাগাদার ব্যাপার খুব একটা ছিল না। অন্য কোনো সমস্যাও থাকার কথা না, সে কারণেই কালীকিঙ্করবাবু এদিকটা প্রায় দেখতেনই না। তালার ডুপ্লিকেট চাবি ওনার কাছে ছিল, সেটা দিয়ে ঘর ঘুরে দেখা গেল ঘর পুরো ফাঁকা, কোনো কিছু নেই। শুধু একটা কোণে কিছু ছাই পড়েছিল, মনে হয় কিছু পুড়িয়ে দেওয়া হয়েছিল। কোথাও কিচ্ছু নেই, শুধু এক কোণে ছাইয়ের স্তূপ। দেখে লোকজনের সন্দেহ হয়, পুলিশকে খবর দেওয়া হয়। তারা এসে সব দেখে, একগাদা জেরা করে, ছাই সংগ্রহ করে নিয়ে চলে যায়। বেশ কিছুদিন পর্যন্ত তদন্ত চলে। ছাইয়ের ফরেন্সিক অ্যানালাইসিস থেকে জানা যায় ওটা খাতার পাতা পুড়িয়ে হয়েছে। একটা পাতার টুকরো কোনো রকমে আস্ত ছিল, কিছু ম্যাপের মতো ছবি আর কিছু জটিল আঁকিবুকি। অনেক খোঁজ করেও
সাত্তকীদের কোনো সন্ধান পাওয়া যায় না। বছরখানেক পর পুলিশ তদন্ত বন্ধ করে অমীমাংসিত কেস হিসেবে ফাইল ক্লোজ করে দেয়। এরও অনেক পরে কালীকিঙ্কর বাবু প্রমোটারকে বাড়িটা বিক্রি করে দেন। এটুকু শুনে যতীন চলে আসছিল, কিন্তু ওই লোক, নাম পরেশ, তার হাতটা চেপে ধরল। ওর কাছে একটা জিনিস আছে বলল, যেটা সে যতীনকে দিতে চায়। 500 টাকা চাইল তার জন্য, নিল ঠিক। যেটা দিল সেটা যতীন এবার সমরেশের হাতে দিল, একটা ছবি, যাতে দেখা যাচ্ছে একজন বছর 30-32-এর ছেলে একটা ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীর সাথে কথা বলছে। সমরেশ ছবিটা দেখে ভীষণ চমকে গেল, বিড়বিড় করে বলে উঠল, এ কি, এ কি? যতীন নিজের খেয়ালে কথা বলে যাচ্ছিল, তা সত্ত্বেও সমরেশের চমকে যাওয়া ও ঠিকই লক্ষ্য করল। আমিও ঠিক তোমার মতো চমকে উঠেছিলাম। পরেশ বলল, এই ছেলেটা ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীর থেকে কথার ছলে জানতে চেয়েছিল সাত্তকীর বাড়ির কথা, বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছিল, পুলিশ কত দূর এগিয়েছিল, এইসবই আর কি। পরেশ টুকরো টুকরো কথা শুনতে পেয়েছিল। ওর সন্দেহ হয়েছিল এতদিন পরে হঠাৎ এসব জিজ্ঞাসা কেন, আর এই লোকটাই বা কে, আর এসবের সাথে ওর সম্পর্ক কি। তাই ও লুকিয়ে ছবি তুলে নিয়েছিল। ছবিটা বছর 2 আগের। পরেশ ওর সস্তা মোবাইলে ছবিটা তুলে স্টুডিও থেকে প্রিন্ট করিয়ে নিজের কাছে রেখেছিল। ভেবেছিল পুলিশকে দিয়ে কোনো বড় পুরস্কার পাবে, কিন্তু ফাইলটা ক্লোজ হয়ে যাওয়ার দরুন পুলিশ পাত্তা দিতে চায়নি। তাই আমাকে দিয়ে কিছু কামিয়ে নিল। এই ফ্ল্যাটটাই সাত্তকীর বাড়ির জায়গায় হয়েছে। এই ছবির লোক আর সুপ্তির রাজীব দুজনে একই ব্যক্তি। সমরেশ লাফ দিয়ে উঠে বলল, ব্যাপার সেখানেই শেষ নয় ভাই, এই দেখো। যতীনের হাতে সমরেশ পলাশের ছবিটা তুলে দেয়। যতীন এত অবাক বোধহয় কোনো দিন হয়নি। তার মানে পলাশ রাজীব দুজনে একই ব্যক্তি? এর মানে কি? এর মানে যে কি তা সমরেশও বুঝে উঠতে পারে না। তবে ব্যাপার যে খুবই জটিল এবং গভীর ষড়যন্ত্রের মধ্যে পড়ে তা সমরেশ বেশ বুঝতে পেরেছে। রাজীব বা পলাশ যেই হোক, সে হঠাৎ সাত্তকীদের পুরনো বাড়ির ইতিবৃত্তের খোঁজ করবে কেন? পলাশ সাত্তকীর পরিচিত, ওর মাধ্যমেই বিজয়বাবুর বাড়ি ভাড়া নেয়। তার মানে সেও কি সাত্তকীর টাচে আছে? তাহলে 2 বছর আগে চুপি চুপি সাত্তকীর ওই বাড়ির খোঁজ করবে কেন? অফিসের ফোনটা হঠাৎ বেজে উঠল। যতীন ফোন ধরল। প্রায় সঙ্গে সঙ্গেই সমরেশকে ধরিয়ে দিল। লাইনের ওপারে সুপ্তি। হ্যাঁ বলুন। সমরেশবাবু, কাল রাত্রে ভ্যানিটি ব্যাগ খুলতে একটা জিনিস আবিষ্কার করলাম। আমার একটা পেন ড্রাইভ ছিল, সেটা আর নেই। এই কদিন আমার জীবনে ওলট পালট চলছিল, তাই খেয়ালও করিনি। এখন কিছুটা ঠান্ডা মাথায় দেখতে দেখি এই কাণ্ড। আমার মনে হচ্ছে এ রাজীবেরই কীর্তি। এরকম মনে হওয়ার পিছনে যুক্তিসঙ্গত কোনো কারণ আছে কি? এমনও তো হতে পারে অসাবধানতার কারণে রাস্তায় পড়ে গেছে, বা আলিপুরদুয়ারে আপনার বাড়িতে বা স্কুলে কোথাও রেখে নিজেই আপনি ভুলে গেছেন। সেটা হলে তো নিশ্চিন্ত হওয়া যেত, কিন্তু তা তো হওয়ার কোনো চান্স নেই। এই পেন ড্রাইভ সবসময় আমার ব্যাগেই থাকে, যেখানেই ব্যবহার করি পরে আবার ব্যাগে ভরে নিই। আমি গত 2-3 সপ্তাহ এটা ব্যবহার করিনি, সুতরাং ব্যাগেই থাকার কথা, কিন্তু নেই। ব্যাগ পাল্টাননি? একেবারেই না। কি এমন আছে ওতে যে রাজীব নেবে? এমনিতে স্কুলের কিছু ডকুমেন্ট, আমার কিছু লেখা কবিতা আর হাবিজাবি গান, ভিডিও এসবই আছে। কিন্তু একটা জিনিস আছে যেটার ব্যাপারে রাজীবের খুব আগ্রহ দেখেছিলাম। আমার থেকে একটা প্রিন্ট আউটও নিয়েছিল। সেটা কি?